নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী দিবর দিঘি। আর এই দিবর দিঘির ঠিক মধ্যে অবস্থিত দিব্যক জয়স্তম্ভ, যেটি কিনা ঐতিহাসিক স্থান বলে চিহ্নিত করা হয়েছে। এই দিবর দিঘি সাপাহার উপজেলা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই দিবর দিঘিকে স্থানীয়রা কর্মকালের জলাশয় বলে থাকেন। দিঘিটির জলাশয়ের আয়তন প্রায় 60 বিঘা জমির উপরে অবস্থিত। দিবর দিঘির মধ্যখানে অবস্থিত এই 8 কোণ বিশিষ্ট গ্রানাইট পাথর এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল। এই স্তম্ভের উচ্চতা 31 ফুট 8 ইঞ্চি। পরিদর্শনের সময় মাপ অনুযায়ী পানির নিচের অংশ 6 ফুট 3 ইঞ্চি এবং পানির ওপরের অংশ 25 ফুট 5 ইঞ্চি। এর ব্যাস 10 ফুট 4 ইঞ্চি এবং প্রতিটি কোণের পরিধি 1 ফুট 3.5 ইঞ্চি। এই স্তম্ভের কোনো লিপি নেই। স্তম্ভের উপরিভাগ খাঁজ কাটা অলঙ্করণ দ্বারা সুভূষিত। দিবর দিঘি এর জয়স্তম্ভ প্রতিষ্ঠার উদ্দেশ্যে 3টি পৃথক বিবরণ পাওয়া যায়। দিব্যকের রাজত্বকালে পাল যুবরাজ রাম পাল বরেন্দ্র উদ্ধারের চেষ্টা করলে দিব্যকের নিকট পরাজিত হন। দিব্যক এই সাফল্যের স্মৃতি উদ্দেশ্যেই এই দিঘির মধ্যে এই স্তম্ভটি নির্মাণ করে থাকেন। এবং আরও একটি কাহিনী সাধারণত বলা হয়, ভীমের এই স্তম্ভটি নির্মাণ করেন পিতৃ দিব্যকের স্মৃতি এর জন্য উৎসর্গ করার জন্য। যে উদ্দেশ্যেই এই স্তম্ভটি নির্মিত হোক না কেন, এই দিবর দিঘি এর মধ্যস্থিত অবস্থিত দিব্যকটি স্মৃতি আজও অম্লান করে রেখেছে। পত্নীতলা উপজেলা সদর নজিপুর হয়ে মহাদেবপুরে মহাদেবপুরের পাশ দিয়ে এই আত্রাই নদী বয়ে চলেছে। মহাদেবপুর কলেজের ঠিক পাশে অবস্থিত রঘুনাথ জিউ মন্দির। এটি মহাদেবপুর কলেজ, যার নাম জাহাঙ্গীরপুর সরকারি কলেজ। এটির পাশেই একটি জমিদার বাড়ি রয়েছে, যেটিকে মহাদেবপুর জমিদার বাড়ি কিংবা রাজবাড়ি বলা হয়। এটি হচ্ছে অবস্থায়, এর ভেতরে মানুষ থাকে এখন, আর দখল হয়ে গেছে বলা যায়। মুঘল আমলের সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে মহাদেবপুর জমিদার বাড়ি উদ্ভব হয়। নয়নচন্দ্র রায় চৌধুরী ছিলেন এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি রয়েছে, মুঘলদের বাংলা বিজয়ের সহযোগিতা করার জন্য নয়নচন্দ্র রায় সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে পুরস্কার স্বরূপ এই জমিদার লাভ করেন। এই জমিদার পরিচালনা করার জন্য জমিদার বাড়ি তখন তৈরি করা হয়েছিল। সেই সময় সম্রাট জাহাঙ্গীরের সম্মানার্থে এই মহাদেবপুরের নামকরণ করা হয় জাহাঙ্গীরপুর। মহাদেবপুর জমিদারির শেষ জমিদার ক্ষিতীশচন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়িটির কিছু অংশ এই জাহাঙ্গীরপুর সরকারি কলেজ প্রতিষ্ঠার জন্য দান করেন। জমিদার বাড়িটিতে বিশাল প্রবেশদ্বার রয়েছে, বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট ভবন, একটি কাছারি ঘর ও বাগান বাড়ি রয়েছে। জমিদারি প্রথা বিলুপ্তর অনেক দিন ধরেই কোনো সংস্কার করা হয় না, যার ফলে বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। মহাদেবপুর উপজেলার এই জমিদার বাড়ি দেখার আগে 108 ঘর বিশিষ্ট মাটির প্রাসাদ, যেটাকে কিনা এশিয়ার সবচেয়ে বড় মাটির বাড়ি বলা হয়, সেটি দেখতে গিয়েছিলাম। এইটাই হচ্ছে নওগাঁর মাটির প্রাসাদ নামে পরিচিত, যেটির 108টি কক্ষ রয়েছে। দ্বিতল বিশিষ্ট হলেও এর ভেতরে কোনো ইট সিমেন্টের ব্যবহার নাই। 1986 সালে 21 বিঘার উপরে এই মাটির বাড়ি নির্মাণ করা হয়েছিল, যার স্বত্বাধিকার শমশের আলী মণ্ডল এবং তাহের আলী মণ্ডল। দৈর্ঘ্যে 300 ফুট, প্রস্থে 100 ফুট মাটির বাড়ি, যেটি কিনা 21 বিঘার ওপর অবস্থিত। এটি মহাদেবপুর উপজেলার
চেরাকপুর ইউনিয়নের আলীপুর গ্রামে অবস্থিত, যা উপজেলা সদর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। সমাসের আলী মণ্ডল ও তাহের আলী মণ্ডল তারা দুই সহোদর ভাই। তারা শখের বশে এই মাটির প্রাসাদ তৈরি করেছিলেন। বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক কারিগরের সমন্বয়ে এই দ্বিতল মাটির বাড়িটি নির্মাণ করা হয়েছিল, যা 9 মাস সময় লেগেছিল। তবে এই মাটির বাড়ি সম্পূর্ণ করতে প্রায় 1 বছর লেগেছিল। এবার চলে এলাম সাপাহার উপজেলায়, যা কিনা বর্তমানে আমের জন্য খুবই বিখ্যাত। বলা হয়ে থাকে এটি উত্তরের জনপদের আমের রাজধানী। বর্তমানে এত পরিমাণে আম উৎপাদন হয়েছে এই সাপাহারে, যা চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে যাচ্ছে রীতিমতো। সাপাহার থেকে এবার চললাম সরাইগাছি, যা কিনা পোরশা উপজেলার মধ্যে অবস্থিত। এরপর ঘুঘুডাঙ্গা। যদিও ঘুঘুডাঙ্গার তালতলির ভিডিও আগের পর্বে দেখেছেন। তো এই যে নিয়ামতপুর উপজেলা নওগাঁ জেলার সবচেয়ে বড় উপজেলা। নিয়ামতপুর উপজেলা থেকে রাজশাহী যাওয়ার সবচেয়ে কাছের রাস্তা হচ্ছে এই মান্দা হয়ে 68 কিলোমিটার। মাঝে নিয়ামতপুরের ভাবিচা পড়ে। এরপর মান্দা থানা হয়ে মান্দা ফেরিঘাট হয়ে মেন রাস্তা অর্থাৎ মোহনপুর হয়ে রাজশাহী। উত্তর নওগাঁর ভিডিও একদম শেষ মুহূর্তে আমরা যাবার আগে কেশরহাট হয়ে মোহনপুর হয়ে রাজশাহী যাওয়ার এই রাস্তাটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে